I am in love with a criminal লেখিকা সাবিলা সাবি। ভায়োলেন্স সতর্কতা। এই গল্প দুর্বল হার্টের পাঠকদের জন্য নয়। এটা কোনো সাধারণ প্রেমের গল্প না। এখানে ভালোবাসা শান্তি নয়, বরং এটা অবসেশন, রেড ফ্ল্যাগ, নায়িকা আর বিপজ্জনক মানসিক খেলা। যারা হালকা ভায়োলেন্স খুঁজছেন তাদের জন্য না। ক্রিমিনাল নায়িকা সাইকো অবসেশন। গল্পের প্রেক্ষাপট: নায়িকা স্নেক ভাইপার একজন ইন্টারন্যাশনাল ক্রিমিনাল, পুরো আন্ডারওয়ার্ল্ডের ভয়। কিন্তু তার সবচেয়ে বড় দুর্বলতা একটাই, সিআইডি অফিসার লিওনার্দো। তার ভালোবাসা স্বাভাবিক না, এটা সাইকো অবসেশন। এদিকে লিওনার্দো হায়াস, সিআইডি অফিসার, চিফ ইনভেস্টিগেটর, অপরাধীদের ধরাই যার কাজ। কিন্তু একসময় সেই মিশনই তাকে টেনে নিয়ে যায় তারই ফাঁদে, এক ভয়ঙ্কর প্রেমের জালে, যেখানে শিকার আর শিকারী দুজনেই একে অপরের জন্য বিপদ। কি হবে এই ভালোবাসা নামক ভায়োলেন্স? আই অ্যাম ইন লাভ উইথ এ ক্রিমিনাল। পর্ব সংখ্যা 1। মেন্টাল সিআইডি হেডকোয়ার্টারের কনফারেন্স রুমটায় তখন সূচবদ্ধ নীরবতা বিরাজমান। ধূসর লন্ডনের বুকে তখন বিষণ্ণ চাদরের মতো বাইরে জুলাইয়ের ঝুম বৃষ্টি নেমেছে। আকাশ ভেঙে বাইরের বৃষ্টিতে বিপরীতে কক্ষের ভেতরে এসির কৃত্রিম ঠান্ডা আবহাওয়াটুকু সেই থমথমে পরিবেশকে আরও বেশি ভারী করে তুলেছিল। বিশাল প্রজেক্টর স্ক্রিনটার সামনে এক হাত পকেটে গুজে দাঁড়িয়েছিল লিওনার্দো হায়াস, পুরো 6 ফুট 2 ইঞ্চি লম্বা পুরুষ। চওড়া কাঁধের সাথে গায়ের আকাশি রঙের শার্ট আর নেভি ব্লু টাইটা বেশ মানিয়েছে গেছে। পেছনের দিকে আঁচড়ানো ঘন কালো চুল আর মুখ জুড়ে হালকা ছাটা চাপ দাড়ি তার। তবে লিওনার্দোর দিকে তাকালে সবার আগে চোখ আটকে যায় ওর কফি কালারের চোখের মণি দুটোর দিকে। ওই চোখ জোড়া কেমন যেন তীক্ষ্ণ, আবার শান্ত চাউনি। আর যখন ও কথা বলে বা হালকা হাসে, তখন বাম ঠোঁটের ঠিক ওপরে থাকা ছোট্ট কালো তিলটা স্পষ্ট চেনা যায়। এই সাধারণ একটা তিলই ওর ফর্সা ধারালো চেহারার মধ্যে আকর্ষণীয় ভাব এনে দেয়। কোনো বাড়তি আয়োজন ছাড়াই ওকে দেখলে একজন পরিপাটি সুদর্শন অফিসার বলেই মনে হয়। নতুন জয়েন করলেও নিজের অসামান্য দক্ষতা আর একের পর এক জটিল কেস সমাধান করে খুব দ্রুত পুরো ডিপার্টমেন্টের চোখের মণি হয়ে উঠেছে সে। বর্তমানে লিওনার্দো শুধু লন্ডনের সিআইডি অফিসার নয়, বরং ইন্টারপোলের নির্দেশে গঠিত বিশেষ আন্তর্জাতিক জয়েন্ট টাস্ক ফোর্সের চিফ ইনভেস্টিগেটর। অপর মহল থেকে তাকে বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে, যার কারণে সীমান্ত পেরিয়ে পৃথিবীর যে কোনো প্রান্তে গিয়ে অপারেশন চালানোর আইনি একচ্ছন্ন অধিকার এখন তার হাতে। প্রজেক্টর স্ক্রিনে কোনো মানুষের ছবি নেই, বরং সেখানে জ্বলজ্বল করছে কালো ব্যাকগ্রাউন্ডে নিখুঁত কালিতে আঁকা একটা ফনা তোলা সাপের অবয়ব। ইন্টারপোল একে স্নেক ভাইপার নাম হিসেবেই চেনে, যেটা তার কোড নেম। লিওনার্দো এবার যখন কথা বলা শুরু করলো, পুরো রুমের সবাই চুপ হয়ে গেল। তার গলার আওয়াজটা খুব বেশি চড়া না হলেও কেমন যেন একটা জোর ছিল তাতে। গত 3 বছরে ইউরোপের 4টে বড় বড় মার্ডার আর আন্ডারওয়ার্ল্ডের দুর্ভেদ্য সিন্ডিকেট পতনের পিছনে এই একটাই নাম জড়িয়ে আছে। যেহেতু এটা কোনো সাধারণ ক্রাইম নয়, তাই আন্তর্জাতিক টাস্ক ফোর্সকে এর পিছনে লাগানো হয়েছে। আমাদের একমাত্র ট্র্যাজেডি হলো আমরা কেউ জানি না এই ভাইপার আসলে ছেলে নাকি মেয়ে, তার আসল পরিচয়টা কি, বা সে দেখতেই বা কেমন। টেবিলের সামনে বসা একজন প্রবীণ অফিসার ফাইল উল্টাতে চশমার উপর দিয়ে তাকালেন। বাট হায়াস, আন্ডারওয়ার্ল্ডে তো কিছু গুজব ছড়ানো আছে ওর বৈশিষ্ট্য নিয়ে। লিওনার্দো হাতে থাকা মার্কার পেনটা টেবিলে হালকা একটু ঠুকলো।
তারপর প্রবীণ অফিসারের দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, অপরাধ জগতে গুজব দিয়ে সত্য ঢাকা যায় না স্যার। হাতে সাপের ট্যাটু, আইব্রো পিয়ার্সিং বা থুতনিতে কাটা দাঁত, এগুলো স্নেহ বিভ্রান্ত করার গল্পও হতে পারে। তবে আমাদের জন্য সবচেয়ে বড় বাস্তব লিড হলো ভাইপার এবার লন্ডনের মাটিতে পা রেখেছে। আর এই আন্তর্জাতিক টাস্ক ফোর্সের চিফ হিসেবে আমার প্রথম কাজ ভাইপারকে যেভাবেই হোক আইনের আওতায় আনা। ব্রিফিং শেষ করে লিওনার্দো যখন নিজের কেবিনে ফিরে এলো ততক্ষণে রাত প্রায় 8টা বেজে গেছে। চেয়ারটা বসা মাত্রই ডেস্কের ওপর রাখা ফোনটা কেঁপে উঠল। স্ক্রিনের আলোয় মায়ার ছবিটা ভেসে উঠেছে। ফোনটা কানে নিতেই ওপাশ থেকে মায়ার মিষ্টি অভিমানী কণ্ঠস্বর ভেসে এলো, লিও ভাইয়া, তুমি কি আজকেও রাত করে বাড়ি ফিরবে? মামিমা কিন্তু ডিনার টেবিলে তোমার পছন্দের খাবারগুলো নিয়ে বসে অপেক্ষা করছেন। মায়ার গলা শুনতেই লিওনার্দোর সারাদিনের ক্লান্তি এক নিমেষে হালকা হয়ে গেল। ওর ঠোঁটের কোণে আলতো একটু হাসি দেখা দিল। সম্পর্কে মায়া ওর ফুফাতো বোন, তবে এখন যে লিওনার্দোর হবু বউ। ছোটবেলায় এক ভয়াবহ বিমান দুর্ঘটনায় মায়ার বাবা মা মারা যান। সেই থেকে লিওনার্দোর মা বাবাই মায়াকে নিজেদের বুকে টেনে নেন, আগলে রাখেন একদম নিজের মেয়ের মতো। মায়ার প্রতি লিওনার্দোর মনে কোনো মাতাল করা প্রেম নেই, কিন্তু ওকে আগলে রাখার মতো অদ্ভুত একটা মায়া আর দায়িত্ববোধ আছে। বড়দের শেষ ইচ্ছেকে সম্মান জানাতেই কিছুদিন আগে তাদের আংটি বদল হয়েছে। লিওনার্দো ডেস্কের ওপর ছড়ানো ফাইলগুলো এক হাত দিয়ে গুছিয়ে নিল। তারপর ফোনের ওপাশে শান্ত গলায় বলল, আসছি মায়া, জাস্ট ফাইলগুলো গুছিয়ে বের হচ্ছি। ওপাশ থেকে মায়া হালকা একটু হাসলো, তারপর আদুরে গলায় বলল, তাড়াতাড়ি এসো কিন্তু, তোমার ওই ভাইপার ইদানিং আমার চেয়ে বেশি সময় পাচ্ছে তোমার কাছে। এই বলেই মায়া ফোনটা রেখে দিল। লিওনার্দো একটা দীর্ঘশ্বাস ফেলে ফোনটা রাখতে যাচ্ছিল, ঠিক তখনই ডেস্কের এক কোণে ওর চোখ আটকে গেল। নজর কাড়ল ডেস্কে রাখা এক ছোট্ট কাচের পেপারওয়েট। লিওনার্দো হাতটা নাড়িয়ে ফোনটা টেবিলে রাখতে পারল না, ওখানে আটকে গেল। ওর স্পষ্ট মনে আছে 1 ঘন্টা আগেও পুরো টেবিলটা ফাঁকা ছিল, এই পেপারওয়েটটা এখানে ছিল না। ও সাবধানে পেপারওয়েটটা তুলে নিল। নিচে চাপা দেওয়া ছোট্ট একটা সাদা কাগজের টুকরো। ভাঁজটা খুলতেই লিওনার্দোর পুরো মুখটা গম্ভীর হয়ে গেল। নীলকালিতে সুন্দর কাটা কাটা অক্ষরে লেখা, লন্ডনের আন্তর্জাতিক টাস্ক ফোর্সে স্বাগতম, অফিসার লিওনার্দো হাওয়াস। স্কাই ব্লু শার্ট আর নেভি ব্লু টাইটাতে তোমাকে আজ বড্ড সুদর্শন লাগছে। তবে তোমার ডেস্কে রাখা ফ্রেমে বাঁধানো ছবিটার চেয়ে প্রজেক্টর স্ক্রিনে থাকা ছবিটা কিন্তু বেশি আকর্ষণীয়। আর শিকারি যখন নিজেই শিকারের নজরে থাকে, খেলাটা তখন বেশি জমে, তাই না? চিরকুটের ঠিক নিচে নিখুঁত করে আঁকা একটা ছোট্ট বিষাক্ত সাপের চিহ্ন। লিওনার্দোর হৃদস্পন্দন এক মুহূর্তের জন্য থমকে গেল। বিদ্যুৎ বেগে জানালার দিকে ঘুরে তাকালো। বাইরে তখন কেবলই বৃষ্টির শব্দ আর জমাট বাঁধা অন্ধকার। সিআইডি অফিসার এত কড়া নিরাপত্তা গলি কেউ তার পার্সোনাল কেবিনে ঢুকে পড়েছে। লিওনার্দো স্তব্ধ হয়ে পড়ল। ভাইপার শুধু যে লন্ডনে পা রেখেছে তাই নয়, সে এখন লিওনার্দোর একদম নিঃশ্বাসের দূরত্বে ঘোরাঘুরি করছে। চিরকুটের লাইনগুলো আবার দেখল লিওনার্দো, বড্ড সুদর্শন লাগছে। শব্দটা ওর মাথায় খটকা ধরালো। কোনো পুরুষ খুনি বা অপরাধী সাধারণত এভাবে লিখবে না। লিওনার্দোর চোখের দৃষ্টি সরু হয়ে গেল। তার মানে ভাইপার কোনো পুরুষ নয়, একজন নারী। ঠিক সেই মুহূর্তে সিআইডি অফিস থেকে মাত্র 1 কিলোমিটার দূরে লন্ডনের এক বিলাসবহুল হোটেলের অন্ধকার কক্ষে বসেছিল একজন। অন্ধকার রুমের একমাত্র আলোয় উৎস ছিল একটা বড় কম্পিউটার স্ক্রিন। সেই স্ক্রিনে জ্বলজ্বল করছে লিওনার্দোর কেবিনের লাইভ দৃশ্য। চিরকুটটা পড়ার পর লিওনার্দো যেভাবে স্তব্ধ হয়ে জানালার দিকে ঘুরে তাকালো, তার প্রতিটি এক্সপ্রেশন সে খুব ধীরস্থিরভাবে উপভোগ করছিল। তার চুলে আধুনিক উলফ কাট স্টাইল দেওয়া,
একদিকের ভ্রুতে কড়া পিয়ার্সিং আর চোখের নিচে আর থুতনিতে গভীর কাটা দাগ রয়েছে, যা মনিটরের আলোয় আবছাভাবে চোখে পড়ছে। বাম হাতের নরম চামড়ার ওপর কবজি থেকে কনুই পর্যন্ত পেঁচিয়ে আছে একটা কুচকুচে কালো সাপের ট্যাটু। এই মেয়েটা আর কেউ নয়, স্বয়ং ভাইপার। স্ক্রিনে লিওনার্দোর থমথমে চেহারাটা দেখতে দেখতে মেয়েটার ঠোঁটে এক ফালি ধারালো বিষাক্ত হাসি খেলে গেল। ও হাত বাড়িয়ে মনিটরের স্ক্রিনে লিওনার্দোর কফি কালার চোখের উপর নিজের আঙুলটা ছোঁয়ালো। ওই স্ক্রিনের দিকে আরও একটু ঝুঁকে বসলো। চোখের পলক না ফেলেই লিওনার্দোর মুখের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। তারপর একদম নিচু স্বরে ফিসফিস করে বলল, কত বছর পর দেখলাম তোমাকে বলো তো লিওন। ভাইবার এক মুহূর্তের জন্য হারিয়ে গেল। 4 বছর আগে সেই ক্যাম্পাস লাইফে, তখনও ফার্স্ট ইয়ারের ভীষণ সাধারণ একটা মেয়ে। সে সবসময় সবার আড়ালে থাকতে পছন্দ করত, এক কথায় ইন্ট্রোভার্ট ধরনের। সেদিন বকুতলায় সেই চেনা আড্ডায় এক ঝাঁক ছেলে মেয়ের মাঝখানে বসে গিটার বাজাচ্ছিল লিওনার্দো। তখন ও ক্যাম্পাসের বেশ পপুলার সিনিয়র, যার ওপর অনার্সের সবার চোখ আটকে যেত। মেয়ে তুমি কি আকাশ চেনো? চেনো না। মেয়ে তুমি কি দুঃখ চেনো? চেনো না। তবে চিনবে কেমন করে এই আমাকে? লিওনার্দোর সেই উদাসীন গানের কণ্ঠ আর গিটারের তারের সুর সেদিন প্রথম দেখাতেই মেয়েটার বুকে এক তীব্র ঝড় তুলে দিয়েছিল। তপ্ত মরুভূমিতে এক পশলা বৃষ্টি নামলে যেমনটা হয়, ওর ভেতরটাও ঠিক তেমনই শান্তিতে জুড়ে গিয়েছিল। ব্যাস ওই একটা দিনে তার পুরো জগৎটা ওলটপালট করে দিয়েছিল। তখন থেকে লিওনার্দো হয়ে ওঠে তার আড়ালে রাখা এক তীব্র অবসেশন। এমন ভালো লাগে যাকে ছোঁয়া যায় না, কিন্তু মন থেকে মোছাও যায় না। আর তখন থেকেই সবার আড়ালে থেকে ও লিওনার্দোকে পাগলের মতো স্টক করতে শুরু করলো। লিওনার্দোর কখন কোন অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে, কোন বিষয়ের নোট লাগবে, সব ওর নখদর্পণে থাকতো। সে লিওনার্দোর অ্যাসাইনমেন্টের ভেতরে সম্পূর্ণ লেখা আর জটিল আর্টটুকু ও নিজেই কমপ্লিট করে দিত। ও যে ডান আর বাঁ দুই হাতেই সমান দক্ষতায় লিখতে পারে, এই সিক্রেটটা কেউ জানতো না, যেটা ওর একমাত্র হিডেন ট্যালেন্ট। লিওনার্দো যাতে কোনোদিন হাতের লেখা দেখেও সন্দেহ করতে না পারে, সেই জন্য ওর অ্যাসাইনমেন্টগুলো ও সবসময় বাঁ হাতে লিখত। তারপর লিওনার্দো হন্যে হয়ে খুঁজে বেরিয়েছিল কে তার এই কাজগুলো এত নিখুঁতভাবে করে দিয়ে যায়, কিন্তু কোনোদিন সেই অধরা মানুষের দেখা সে পায়নি। আর তাদের প্রথম এবং শেষ সরাসরি দেখা হয়েছিল সেই স্মৃতিটা। ওটা ওর জীবনের বুকে খোদাই করা এমন এক মুহূর্ত, যার মূল্য আর কোনো কিছু দিয়ে চুকানো সম্ভব নয়। সেদিন ক্যাম্পাসের এক নির্জন করিডোরে কিছু উগ্র সিনিয়র তাকে ঘিরে ধরে বিশ্রীভাবে র্যাগিং করছিল। ভয়ে অপমানে যখন তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়েছিল, ঠিক তখনই অন্ধকার ফুঁড়ে এক টুকরো আলোর মতো এসে দাঁড়িয়েছিল লিওনার্দো। এক ধমকে সিনিয়রদের সরিয়ে দিয়ে সে সোজা ওর সামনে এসে দাঁড়ালো। তারপর ওর মাথায় আলতো করে হাত রেখে খুব নরম গলায় বলল, সব ঠিক আছে, ভয় পেও না, এবার ক্লাসে যাও। সেদিন লিওনার্দোর ওই আলতো স্পর্শ আর অভয় দেওয়া কণ্ঠস্বরটুকুই ছিল তাদের প্রথম মুখোমুখি হওয়া, আর সেটাই শেষ। এরপর হুট করেই তার জীবনে এক প্রলয়ঙ্কারী ঝড় বয়ে যায়, যা তার চেনা জগৎটাকে এক নিমেষে ছারখার করে দিয়েছিল। সেই ঝড়ের পর পৃথিবীর ওপর থেকে সমস্ত বিশ্বাস উঠে যায় তার। আইনকে বুড়ো আঙুল দেখিয়ে সে কিভাবে আন্ডারওয়ার্ল্ডের লেডি ডন হয়ে উঠল, কিভাবে নিজের চেনা পরিচয় মুছে সে ভাইপার নামটা নিজের করে নিল, সেসব অন্ধকার আর রক্তভেজা ইতিহাস এই পৃথিবীর কেউ জানে না। ঠিক তখনই অন্ধকার কক্ষের দরজা শব্দ করে খুলে গেল। ভারী বুটের আওয়াজ তুলে ভেতরে ঢুকলো এক দীর্ঘকায় চওড়া পুরুষ।
কক্ষের তীব্র লাইটটা জ্বলে উঠতেই ভাইপারের মুখের সব নরম অনুভূতি এক নিমেষে মিলিয়ে গেল। ভেতরে যে ঢুকেছে সে এই অন্ধকার জগতের সবচেয়ে বড় মাথার একজন, দানিয়েল, যিনি ভাইপারের বস। পুরো আন্ডারওয়ার্ল্ডের মেন এই মানুষটাই একসময় নিজের হাতে গাইড করে আজকের এই ভয়ঙ্কর ভাইপার তৈরি করেছে, তাকে বানিয়েছে নিজের একমাত্র ডান হাত। দানিয়েল এগিয়ে এসে মনিটরের স্ক্রিনের দিকে তাকালো। লিওনার্দোর ছবিটা দেখে ওর চোখ দুটো ঈর্ষায় কুঁচকে গেল। স্ক্রিনের দিকে কিছুটা ঝুঁকে কণ্ঠে এক ধরনের চাপা অধিকারবোধ আর তীব্র রাগ মিশিয়ে বলল, এই নতুন সিআইডি অফিসারটা আমাদের ধরার জন্য বড় বেশি লাফালাফি করছে। ভাইপার আন্তর্জাতিক টাস্ক ফোর্সের পাওয়ার পেয়েছে বলে ও ভাবছে আমাদেরকে হাতের নাগালে পাবে। ওকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া আমার জন্য মাত্র কয়েক সেকেন্ডের ব্যাপার। ভাইপার চেয়ার ছেড়ে সোজা হয়ে দাঁড়ালো। ওর চোখে তখন কোনো ভয় নেই আর না কোনো দুর্বলতা। পুরো চাউনিটায় একদম পাথরের মতো ঠান্ডা। ও দানিয়েলের খুব কাছে গিয়ে দাঁড়ালো। চোখের পিয়াসাইড আইব্রোটা সামান্য কুঁচকে সরাসরি দানিয়েলের চোখের দিকে তাকিয়ে বলল, লিওনার্দো হায়াসকে ছোঁয়ার চেষ্টাও করবেন না বস। ওকে ধরার জাল আমি নিজে বুনেছি। ও আমার শিকার। দানিয়েল কয়েক সেকেন্ড স্তব্ধ হয়ে ভাইপারের চোখের দিকে তাকিয়ে রইল। তার চোয়াল শক্ত হয়ে উঠল, কিন্তু পরক্ষণেই সেই ঠোঁটে কোণে তীব্র হাসি ফুটে উঠল। নিজের তৈরি করা সেরা অস্ত্রের এই একরেখা জেদ তার খুব ভালো করে চেনা। ভাইপারের কাঁধে একটা ভারী হাত রেখে সে খসখসে স্বরে বলল, ঠিক আছে, কিন্তু মনে রেখো ভাইপার, শিকার যেন শেষমেশ শিকারীকেই গিলে না খায়। এরপর কোনো উত্তরের অপেক্ষা না করেই দানিয়েল কক্ষ ছেড়ে বেরিয়ে গেল। দানিয়েল চলে যাওয়ার পরেই ভাইপার আবার স্ক্রিনের দিকে তাকালো। মনিটরের আলোয় লিওনার্দোর চেনা মুখটা ভেসে উঠেছে। কেমন একটা শান্ত আর বুদ্ধিদীপ্ত চাউনি তার। স্ক্রিনের আলোয় ভাইপারের চোখের নিচের আর থুতনির কাটা দাগটা আরও একটু স্পষ্ট হয়ে উঠল। ভাইপার অপলক চেয়ে রইল স্ক্রিনের দিকে আর মনে মনে আওড়ালো, আমার প্রথম যৌবনের হিডেন ক্রাশ। একটা দিনও তোমায় ভুলতে পারিনি লিওন। এবার আমি নিজেই আসবো তোমার কাছে, তবে সে আগের মতো কোনো অসহায় মেয়ে হয়ে নয়, তোমার চিরশত্রু, তোমার চোখে ক্রিমিনাল হয়ে। দেখি তোমার আইন আমাকে আটকায় নাকি আমার ভালোবাসা তোমাকে হারায়। আচ্ছা, কেমন হয়েছে, তোমাদের কেমন লাগলো একটু বলো, তাহলে নেক্সট টাইম আরও তাড়াতাড়ি পোস্ট করার চেষ্টা করব।